গ্রামে থাকলে বোঝা যায় প্রতিবেশী আর বন্ধুদের টান কত গভীর। এই দুর্যোগের রাতে করিম আর রুবেল না থাকলে আমরা বড় বিপদে পড়তাম, বড় বিপদে পড়তাম। আবহাওয়াটা কি আজই এমন হতে হলো? বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়িতে একা রাত কাটানো, আর রাহা তো অফিস থেকে এখনো ফেরেনি। ভাবি, দেখলে তো আকাশটা কেমন কালো হয়ে গেছে। আজ মনে হয় কালবৈশাখী ঝড় নেমে আসবে। আম্মা বলেছে সব জানলাগুলো ভালো করে আটকে দিতে। হ্যাঁ মিম, আমি দেখছি। তোমার ভাইয়াকে একটা ফোন দাও তো, এই সময় তো ওনার ফেরার কথা। অত ফোন করতে হবে না নীলা, রাহাত জানে ঝড় বৃষ্টির দিন, ও ঠিক সময় ফিরবে। তুমি বরং মিমকে নিয়ে ঘরের জানলাগুলো আটকাও, আর বারান্দার টবগুলো ভেতরে সরিয়ে রাখো। জি আম্মা, আমি এক্ষুনি করছি। সালেহা, আজ আবহাওয়াটা খুব খারাপ। নদীর ওপারের বাঁধ নিয়ে চিন্তায় আছি। করিমকে একবার ডাকতে হবে। এই ঝড়ে করিম আসবে কোথা থেকে? তার আগে দেখেন রাহাত ফিরল কিনা, ওর ফোনটাও বন্ধ বলছে। আব্বা, উনি কি রাস্তায় আটকে গেলেন? এই অন্ধকারে উনি কোথায় থাকবেন? ভয় পেও না মা, রাহাত বুদ্ধিমান ছেলে। রুবেলের দোকান তো স্টেশনের কাছে, হয়তো ওখানেই আশ্রয় নিয়েছে। হাবিব ভাই, হাবিব ভাই, সর্বনাশ হয়েছে। বড় আম গাছটা পরে আপনার গেট আটকে গেছে। আর শোনেন, রাহাত বাবাজিকে দেখলাম রুবেলের সাথে ব্রিজের কাছে আটকে আছে। ওদের বাইকটা নষ্ট হয়ে গেছে। চাচা, ওরা ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। রুবেল আছে সাথে, চিন্তা নেই। আমি কোড়াল নিয়ে আসছি গাছটা সরাতে। একা পারবো না, রুবেলকেও খবর দিয়েছি, ও পাশ দিয়ে হেঁটে আসছে। নীলা, যাও রান্নাঘরে গিয়ে চুলাটা জ্বালাও। ওরা ভিজতে ভিজতে আসবে। গরম পানি আর আদা চা তৈরি করে রাখো। মিম, তুই শুকনো তোয়ালে বের করে রাখ। চাচি, আপনার ছেলেকে সহি সালামতে নিয়ে আসলাম। ঝড়ে তো পুরো রাস্তা অন্ধকার, তার ওপর বাইকটা মাঝপথে ধোকা দিল। একদমই ভয় পেয়ে গিয়েছিলে তাই না? সরি, ফোনটা ভিজে বন্ধ হয়ে গিয়েছিল। একদমই। আপনি সুস্থভাবে ফিরেছেন, এটাই বড় কথা। তুই না থাকলে আজ ছেলেটা যে বিপদে পড়তো রে রুবেল। তোরা হাত মুখ ধুয়ে আয়, নীলা চা করছে। গ্রামে থাকলে বোঝা যায় প্রতিবেশী আর বন্ধুদের টান কত গভীর। এই দুর্যোগের রাতে করিম আর রুবেল না থাকলে আমরা বড় বিপদে পড়তাম, বড় বিপদে পড়তাম। ও কথা বলবেন না হাবিব ভাই, পাড়াপড়শি তো একে অপরের জন্যই। আপনি যখন ডাক দিয়েছেন, তখন কি আর ঘরে বসে থাকা যায়? আম্মা, দেখেছো আমাদের নতুন ভাবি তো ভাইয়াকে দেখে কান্না থামাতেই পারছিল না। আমি তো ভাবলাম আজ বুঝি নদী ভাসিয়ে দেবে। তুমি খুব দুষ্টু হয়েছো মিম, বড়দের সামনে এসব বলতে নেই। প্রথম ঝড় তো, তাই একটু ভয় পেয়েছে। শোনো নীলা, এই গ্রাম আর এই মানুষগুলো এখন তোমার আপন। এখানে কেউ একা নয়। বিপদে ভয় না পেয়ে একে অপরের হাত ধরে চলাই আমাদের জীবনের আসল রূপ। শ্বশুর বাড়ির প্রথম কালবৈশাখীটা বেশ জমেছে কিন্তু, কি বলো? একটু ভয়, একটু উৎকণ্ঠা, আর শেষে সবার সাথে গরম পিঠা। এসব কি আর শহরে পাওয়া যেত? একদম ঠিক বলেছিস রে রাহাত। এই যে ঝড়ের দিনে কাদার ভেতর দিয়ে তোকে টেনে নিয়ে আসলাম, এটাই তো আসল বন্ধুত্ব রে।
হাবিব ভাই, মনে আছে সেই ৮০-র দশকের ঝড়ের কথা? সেবার তো বাতাসের চোটে আস্ত একটা চালা উড়ে গিয়ে বিলে পড়েছিল। মনে থাকবে না আবার? সেবার তো আমরা সবাই মিলে ওই বিলে নেমেছিলাম চালা উদ্ধার করতে। তখন তুমি আর আমি কত জওয়ান ছিলাম, মনে আছে? আব্বা, তখন কি আপনাদের ভয় করতো না? ভয় তো লাগতোই মা, কিন্তু ওই যে বললাম, গ্রামের মানুষের শক্তি হলো একতা। সবাই মিলে যখন এক হয় তখন বড় বড় বিপদও তুচ্ছ মনে হয়, তুচ্ছ। ভাবি, তুমি তো বললে না তোমার বাপের বাড়িতে এমন ঝড় হলে তোমরা কি করতে? আমাদের ওখানে অনেক আম গাছ ছিল। ঝড় থামলেই আমরা ভাই বোনেরা মিলে বালতি নিয়ে ছুটতাম আম কুড়োতে, আর কার আগে কে বেশি আম নিতে পারে। আর তাই নিয়েছিল কত কাড়াকাড়ি। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠেই আমরা আম কুড়াতে বেরোবো। আম্মা, কাল দুপুরে কিন্তু টক আম দিয়ে ডাল রান্না করতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। এখন অনেক রাত হলো। রুবেল আর করিম ভাই, আপনারা কি আজ এখানেই থেকে যাবেন? রাস্তা তো খুব খারাপ। না চাচি, এখন বৃষ্টি অনেকটা ধরে এসেছে। আমি আর করিম চাচা একসাথে চলে যেতে পারবো। কি অপূর্ব লাগছে চারপাশটা। কালকে সেই রুদ্রমূর্তি যেন কোথাও নেই। দেখলে তো প্রকৃতি কিভাবে নিজেকে বদলে ফেলে। ঝড়ের পরেই আসে এমন শান্ত সকাল। ঠিক বলেছেন। কাল রাতে যে ভয়টা পাচ্ছিলাম সেটা এখন নেই। শ্বশুর বাড়িটাকে এখন আর পর মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই আমার নিজের ঘর। এটাই গ্রামের জাদু। এখানকার বাতাস আর মানুষের মন দুটোই খুব স্বচ্ছ। গরিব ভাই, ডালগুলো একপাশে স্তূপ করে রাখো। রোদ উঠলে শুকিয়ে যাবে, তখন জ্বালানি হিসেবে কাজে লাগবে। চলো ভাবি, বড় আমতলায় প্রচুর আম পড়েছে। রাহাত ভাইয়াও যাচ্ছে। চলো মিম, আজ আমরা সবাই মিলে আম কুড়োবো। ভাবি, জলদি আসো। এই দেখো কত বড় বড় ফজলি আম পড়েছে। আমি একা কুড়িয়ে শেষ করতে পারছি না। এই তো, এই তো আসছি মিম। সাবধানে থেকো, ঘাস এখনো ভেজা, পা পিছলে যেতে পারে। শুধু আম কুড়ালেই হবে না, এগুলো এখন হাল ছাড়িয়ে রোদে শুকাতে হবে। মা তো আমচুর বানানোর জন্য তৈরি হয়েই আছেন। আপনিও হাত লাগান না কেন? শুধু দাঁড়িয়ে দেখলে হবে নাকি? আমি বরং ডালপালাগুলো সরিয়ে দেই, তোমরা আরাম করে কাজ করো, কেমন? নীলা, ওখান থেকে কয়েকটা আম নিয়ে আসো তো। ডাল দিয়ে আম রান্না করব, আর সেই সাথেই নতুন আমগুলোর টক চাটনি হবে। এক্ষুনি নিয়ে আসছি আম্মা। মিম আর আমি মিলে অনেক আম কুড়িয়েছি, আর আমগুলো কিন্তু বেশ টক হবে মনে হচ্ছে। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো নীলা, সংসারে খুঁটিনাটি অনেক ঝামেলা আসবে। ঝড়ের মতো সব তছনছ করতে চাইবে, কিন্তু তুমি যদি শক্ত থাকো তবে সকালে সেই রোদের মতো শান্তি ফিরবে। আমি বুঝতে পেরেছি আম্মা, কালকের ভয়টা আজ আমার কাছে সাহস হয়ে দাঁড়িয়েছে। কই গো বৌমা, খাবার বারো, খুব খিদে পেয়েছে আজ। মাঠে কাজ করতে গিয়ে সব শক্তি শেষ। জি আব্বা, সব সাজিয়ে রেখেছি, আপনারা হাত মুখ ধুয়ে বসুন। আজ তো রাজকীয় আয়োজন দেখছি। ঝড়ের পরের এই খিচুড়ি আর আমের ডাল, এর চেয়ে বড় তৃপ্তি আর কিছুতেই নেই। কাকা, আমার ভাগ আছে তো?
আমি কিন্তু গন্ধ শুকে ঠিক সময়ে হাজির হয়েছি। আয় বাবা রুবেল, তুই ছাড়া কি আর খাওয়া জমে? তোর জন্য আলাদা থালা সাজানো আছে। ভাইয়া, একটা গান গাও না। এমন দিনে গান না হলে কি জমে? আমি কি আর গাইতে পারি? বরং নীলাকেই বলো, ও নাকি বেশ ভালো গান জানে। হোমা, আমি আবার কবে গান গাইলাম? গাও ডাবা, আমরাও একটু শুনি। বাড়ির বউয়ের কণ্ঠে গান শুনলে ঘরটা আরো সুন্দর হবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মা, তোমার গলায় জাদু আছে। আমার মা মানে তোমার দাদি শাশুড়িও ঠিক এই সুরেই গান গাইতেন। আজ কত বছর পর বাড়ির আঙিনায় এমন সুর শুনলাম, মনে হলো যেন বাড়িটা প্রাণ ফিরে পেল, প্রাণ ফিরে পেল। ঠিক বলেছ, গানের কড়িগুলো যেন মনের ভেতর গিয়ে কাঁদল। মা নীলা, তুমি রোজ বিকেলে মিমকে নিয়ে বারান্দায় বসবে। এই মেয়েটা তো সারাদিন চঞ্চল হয়ে ঘুরে, তোমার কাছে বসে একটু শান্ত হতে শিখবে। আম্মা, আমি কি গান পারি নাকি? আমি বরং ভাবির কাছ থেকে গান শুনবো আর আমের আচার খাবো। ভাবি, তুমি কাল থেকে আমাকেও গান শেখাবে কিন্তু। আমি তো তেমন কিছুই জানি না মিম, যতটুকু জানি তোমায় নিশ্চয়ই শোনাবো। আসলে গ্রামের পরিবেশটাই এমন যে আপনা আপনি গান চলে আসে গলায়। এই যে দেখো, কালকের ঝড়ে আমাদের মনে যে ভয়টা ছিল তা আজ এক নিমেষেই আনন্দের সুরে বদলে গেল। রুবেল, তুই তো চুপচাপ শুনছিলি, কিছু বলবি না? আমি আর কি বলবো দোস্ত, আমি ভাবছিলাম এই গ্রামটা কত সুন্দর। কাল রাতে যখন গাছ কাটছিলাম তখন মনে হচ্ছিল কত বড় বিপদ। আর এখন এখন মনে হচ্ছে সেই গাছটাই আমাদের আগুনের জ্বালানি আর বসার সুযোগ করে দিল রে। প্রকৃতির খেলা বোঝা বড় দায় রে, বড় দায়। হাবিব ভাই, আজ তবে আসি। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঘরে গিয়ে একটু জিরোতে হবে, কাল ভোরে আবার খেতে যেতে হবে। ঝড়ে ধানের যেটুকু ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে হবে। আচ্ছা করিম ভাই, সাবধানে যেও। কাল সকালে আমিও আসছি তোমার সাথে। দুজনে মিলে আইলগুলো একবার দেখে আসবো। দাঁড়ান চাচা, আম্মা আপনার জন্য কিছু পিঠা বেঁধে দিয়েছেন, এগুলো নিয়ে যান। বাড়িতে ছেলে মেয়েরা খুব খুশি হবে। দীর্ঘজীবী হও মা, তোমার হাতের রান্নার মতো মনটাও খুব বড়। আসি তবে। জানেন তো, আমি আগে ভাবতাম শ্বশুর বাড়ি মানে একটা ভয়ের জায়গা, সারাক্ষণ আড়ষ্ট হয়ে থাকা। কিন্তু এই দুদিনের ঝড় বৃষ্টি আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। কি শিখলে? শিখলাম যে প্রতিকূল পরিবেশই মানুষকে মানুষের সবচেয়ে কাছে নিয়ে আসে। কালকে ঝড় না হলে হয়তো আমি আম্মার এত কাছে কখনোই আসতে পারতাম না, কিংবা আপনার এই দায়িত্বশীল রূপটা আমার দেখাই হতো না। তুমি ঠিকই বলেছ নীলা, সম্পর্কগুলো তো ঝড়ের মাঝেই পরীক্ষা হয়। শান্ত সমুদ্রে তো সবাই জাহাজ চালাতে পারে, আসল মাঝি তো সেই যে ঝড়ে হাল ধরে রাখে। আমি চেষ্টা করব এই বাড়ির হাল শক্ত করে ধরতে। এই গ্রাম, এই মানুষগুলো এখন আমার প্রাণের চেয়েও প্রিয়। ভাবি, তুমি আসার আগে বাড়িটা অনেক শান্ত ছিল। আম্মা সারাদিন গম্ভীর হয়ে থাকতো আর আব্বা শুধু খবরের কাগজই পড়তো। কিন্তু এখন দেখো, বাড়িতে সারাক্ষণ কথার খই ফুটছে। তুমি আসার পর থেকে কেমন সবকিছু বদলে গেল। আসলে মিম, পরিবার হলো একটা মাটির প্রদীপের মতো। সবাই মিলে তেল আর সলতে দিলে তবেই তো আলো জ্বলে। আমি তো শুধু তোমাদের ভালোবাসার ভাগ নিতে এসেছি। নীলা, আমের আচারটা কি রোদে দিয়েছিলে? ঝড়ের দিনে ভিজে আমগুলো যদি ভালো করে না শুকোয় তবে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। জি আম্মা,
আমি সকালেই বড় কুলায় করে ওগুলো টিনের চালে দিয়ে এসেছি, আর কয়েকটা রোদ পেলে একদম সুন্দর হয়ে যাবে। নীলাবা, দেখো করিম চাচা তোমার জন্য বিলের কই মাছ এনেছে। কাল নাকি তুমি বলেছিলে কই মাছ তোমার খুব পছন্দ। আরে হাবিব ভাই, আমাদের বাড়ির ছোট বৌমা আবদার করেছে, আর আমি আনবো না তা কি হয়? মা, এই নাও মাছ, কাল দুপুরে ভালো করে রেঁধো, কেমন? চাচা, আপনি কত কষ্ট করে মাছগুলো নিয়ে এলেন, আজ কিন্তু আমাদের সাথেই রাতের খাবার খাবেন। আমি এখনই মাছ করতে বসছি। বাহ, আজ তো দেখছি এলাহি আয়োজন। আমি তো ভাবলাম ঝড়ের পর সবাই খুব ক্লান্ত, তাই বাজার থেকে কিছু আনলাম না, কিন্তু এখানে তো দেখছি ভোজের প্রস্তুতি চলছে। তোমার এই গ্রামের মানুষের সাথে এত তাড়াতাড়ি সখ্যতা দেখে আমার খুব অবাক লাগে নীলা। আমি ভেবেছিলাম তুমি এখানে এসে হাঁপিয়ে উঠবে গো। যারা ভালোবাসতে জানে তাদের সাথে মিশতে সময় লাগে না। এই যে গরিব চাচা, রুবেল ভাই, এরা তো এখন আমার নিজের আপন মানুষের মতোই। এই নকশাটা দেখো নীলা, এটাকে বলে লতা পাতা নকশা। আমার শাশুড়ি আমায় শিখিয়েছিলেন, আজ তোমাকে শেখাচ্ছি, আর একদিন তুমি তোমার সন্তানদের শেখাবে। এভাবেই বেঁচে থাকে আমাদের পরিবারের ঐতিহ্য। আম্মা, এই শুয়ের প্রতিটি ভোরের সাথে যেন একটা গল্প মিশে থাকে। ঝড়ের রাতে সেই শব্দ, করিম চাচার কুড়ালের ঘা, রুবেলের সাহস, সব যেন এই গাথার ভেতর অমর হয়ে থাকবে। ভাবি, তুমি কত সুন্দর করে কথা বলো। আমি যখন বড় হব না, আমিও তোমার মতো সুন্দর করে কথা বলবো, সুন্দর করে সংসার সামলাবো। শোনো সবাই, আমি ঠিক করেছি আগামী শুক্রবার আমরা সবাই মিলে নৌকায় করে ওপারের মেলায় যাব। রুবেলকেও বলেছি ওর নৌকাটা ঠিক করে রাখতে। সত্যি মেলায় যাব? আমি কখনো গ্রামের মেলা দেখিনি। হ্যাঁ মা, মেলায় খুব আনন্দ হয়। মাটির খেলনা, নাগরদোলা আর গরম গরম জিলাপি, সব মিলিয়ে এক দারুণ ব্যাপার। নীলা, শুয়ে পড়বে চলো, কাল ভোরে আবার মিমকে গান শেখাতে হবে, আম্মাকে আচার বানাতে সাহায্য করতে হবে। অনেক কাজ তোমার, বুঝলে, অনেক কাজ। আমি ক্লান্ত নই, বরং ব্যস্ততাতেই আমি সুখ খুঁজে পেয়েছি। আমার মনে হচ্ছে সেই ঝড় বৃষ্টি, সেই রাত্রি আসলে আমাদের সবার মনের ধুলোবালি মুছে সাফ করে দিয়ে গেছে। সুখে থেকো মা, এই বাড়িটা আজ থেকে পুরোপুরি তোমার। তোদের সাহস তো কম নয় যে এই আগুনের মুখেও মরতে এসেছিস। আজ তোদের এই জঙ্গলি জীবন আমি চিরতরে শেষ করে এই বনের সব চন্দন গাছ কেটে নেব। এই বাড়িতে আপদদের আর এক মুহূর্ত জায়গা হবে না। মেয়ে মানেই আপদ, সারাদিন শুধু খাওয়ার খরচ। ওগো, ওরা তো তোমারই সন্তান, এই মাঝরাতে ওদের কোথায় পাঠাবে? চুপ করো, তোমার আশকারাতেই ওরা মাথায় চড়েছে। রিয়ান, এদের ঘাড় ধরে বের করে দে। বাবা ঠিকই বলেছে মা, আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারে এই মেয়েগুলোর কোনো দরকার নেই। নোরা, সারা, বের হও এখনই। আমি তো কোনো অন্যায় করিনি বাবা, আমাদের এভাবে কেন তাড়িয়ে দিচ্ছ? মা, তুমি কিছু বলো, আমরা কোথায় যাব? যেখানে খুশি যা, আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি কাল সকালে তোদের এই বাড়ির সীমানায় দেখি, তবে জ্যান্ত পুঁতে ফেলবো। আপু, আমি আর হাঁটতে পারছি না, চারপাশটা কত অন্ধকার। কোনো বাঘ ভাল্লুক আসবে না তো? ভয় পাসনি সারা, বাবার বাড়ির চেয়ে জঙ্গলি বোধ হয় আমাদের জন্যে বেশি নিরাপদ। আমাদের কি কেউ আর ভালোবাসবে না আপু? মা কি আমাদের কথা ভেবে কাঁদছে?
মা কাঁদছে রে, কিন্তু মায়ের যে কিছুই করার নেই। আমাদের নিজেদের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। ভূত! আপু বাঁচাও! আমি ভূত নই, আমি এই বনের বন্ধু। আমার নাম পরি। তুমি তুমি মানুষ তো? এই গভীর রাতে একা কি করছো এখানে? এই জঙ্গলই আমার ঘর। তোমরা কারা? তোমাদের চোখে তো অনেক কান্না দেখছি। আমাদের বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে, আমরা কোথায় যাব জানি না। ভয় নেই, জঙ্গল কাউকে ফেরায় না। তুমি যদি ভালোবাসো আমার সাথে এসো, আমি তোমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেব। আজ রাতটা এখানেই থাকো, কাল সকালে আমি তোমাদের শিখিয়ে দেব কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়। তুমি কি একা থাকো এখানে? আমি একা নই, এই গাছপালা পশু পাখি সবাই আমার পরিবার। মানুষের যে এরা বেশি বিশ্বস্ত। পরি, তুমি আমাদের অনেক উপকার করেছো। আমরা চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো পরি। কৃতজ্ঞতার কিচ্ছু নেই নোরা। শহরে মানুষ মানুষকে ঘৃণা করে, কিন্তু এখানে আমরা সবাই পরিপূরক। আপু দেখো কি সুন্দর পাখি, আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের কোনো দুঃখ আছে। এভাবে জঙ্গল তোমাদের দুঃখ ভুলিয়ে দেবে। রিয়ান সাহেব, আপনার বাবা বলেছে এক রাতের মধ্যে সব গাছ কেটে শেষ করতে। তাই হবে, আর ওই দুই আপদ যদি এখানে থাকে তবে তাদের চিরতরে শেষ করে দেব। পরি সর্বনাশ হয়ে গেছে। আমার ভাই আর বাবার লোকজন আসছে জঙ্গল ধ্বংস করতে। তারা আমাদেরও খুঁজছে। এই জঙ্গল রক্ষা করা আমার দায়িত্ব, তোমরা কোনো চিন্তা করো না। কিন্তু ওদের হাতে তো কুড়াল আর ধারালো অস্ত্র। ওদের হাতে অস্ত্র আছে, কিন্তু আমার সাথে আছে প্রকৃতির শক্তি। কিসের আওয়াজ এটা? কে ওখানে? ভয় পাস না কালু, নির্ঘাত কোনো পাখি হবে। কাজ কর। কে রে তোরা? আমার বন নষ্ট করছিস? আমরা আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। রিয়ান, তুমি তোমার বনেদের দাঁড়িয়েছো, এখন এই বনকেও ধ্বংস করতে এসেছো। প্রকৃতি তোমাদের কোনো দিন ক্ষমা করবে না। নোরা, সারা, আমাকে বাঁচা। এই মেয়েটা তো মানুষ নয়, এ ডাইনি, ডাইনি। ও ডাইনি নয় রিয়ান, ও আমাদের একমাত্র বন্ধু। তুমি আর বাবা আমাদের সাথে যা করেছো তার শাস্তি তোমরা পাচ্ছ। নোরা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? আমি তোর নিজের ভাই। এই মেয়েটা নিশ্চয়ই জাদু জানে, ও আমাকে মেরে ফেলবে। তুই ওকে থামা, থামা। আজ ভাই বলে ডাকছো রিয়ান? সেদিন রাতে বাবা যখন আমাদের ঘাট ধরে বের করে দিচ্ছিল, তখন তুমি বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলে। আমাদের কান্না কি তোমার কানে পৌঁছয়নি রিয়ান? আপু, ও তো আমাদের জ্যান্ত পুঁতে ফেলার কথা বলেছিল, আজ ও নিজেই এই জঙ্গলে গর্তে পড়ে আছে। এটাই কি বিচার নয়? আমি ভুল করেছি সারা, বাবার কথা শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোরা বাড়ি চল, মা তোদের জন্য দিনরাত কাঁদছে। আমি কথা দিচ্ছি, তোদের আর কেউ কিচ্ছু বলবে না। মিথ্যে বলো না রিয়ান, তোমরা এসেছো এই বনের সম্পদ চুরি করতে। তোমরা এসেছো শান্ত বনকে ধ্বংস করতে।
যে মানুষ নিজের বোনেদের সম্মান করতে পারে না, সে প্রকৃতির সম্মান কি করে করবে? তুমি কে আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার? নোরা, এখনই আমার সাথে যাবি। বাবা শহরে বড় লোক হতে চায়। এই চন্দন গাছগুলো আমাদের দরকার। রিয়ান, বাবার সেই লোভী স্বপ্ন পূরণ করতে আমরা এই পবিত্র জঙ্গল কাটতে দেব না। আমরা কোনোদিন আর ওই নরকে ফিরে যাব না। সেখানে মেয়েদের অপমান করা হয়, সেখানে আমাদের কোনো অস্তিত্ব নেই। রিয়ান, তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। তোমার ওই লোভী বাবার কাছে ফিরে যাও। গিয়ে বলো, বন রক্ষা করার জন্যে এখন শুধু আমি নই, তোমার 2 বোনও দাঁড়িয়ে আছে। আর যদি কোনোদিন কুড়াল নিয়ে আসো, তবে বনের বাঘেরা তোমার হাড়ও খুঁজে পেতে দেবে না। আসুক না, আমরা এখন সেই আগের অসহায় সারা নোরা নই। আমরা শিখেছি কিভাবে লড়তে হয়। পরি আমাদের শিখিয়েছে আগুনের ব্যবহার, ধনুক চালানো আর গাছের গোপন শক্তি। ঠিক বলেছ নোরা, শহর তোমাদের শুধু ইটের দেয়াল দিয়েছিল, কিন্তু এই জঙ্গল তোমাদের দিয়েছে আকাশ। এখানে কোনো জবরদস্তি নেই, কোনো অপমান নেই। পরি আপু, তুমি আমাদের কেন এত সাহায্য করলে? আমরা তো তোমার আপন কেউ ছিলাম না। এই বনের প্রতিটি গাছ আমার আপন। যখন কেউ এই বনের আশ্রয়ে আসে, সে আমার মেহমান। আর তোমরা এখন আমার বোন। আমি একাই বন পাহারা দিতাম, এখন আমরা 3 জন মিলে পাহারা দেব। আমার খুব জানতে ইচ্ছে করে পরি, তুমি এখানে কিভাবে এলে? আর তোমার বাবা মাই বা কোথায়? আমার গল্প অন্য একদিন বলবো নোরা। আজ শুধু এটুকুই জেনে রেখো, সমাজের মানুষ আমায় গ্রহণ করেনি বলেই আমি প্রকৃতির কোলেই বড় হয়েছি। এখানে আমাকে অন্তত কেউ আপদ বলে গালি দেয় না। নোরা, সারা, লোভী মানুষগুলো আজ পুরো বনটা পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। পশু পাখিদের বাঁচাতে আমাদের এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। রিয়ানার বাবাকে এতটাই নিচে নেমেছে, আমাদের মারার জন্য তারা অবলা প্রাণীদের জীবন নিতেও দ্বিধা করল না। আজ আমি এই বনের শত্রু ধ্বংস করেই ছাড়বো। আপু, চারদিকে ধোঁয়া আর আগুনের লিলিহান শিখা বাড়ছে। আমি হরিণ ছানা আর পাখিদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছি। তোমরা ওই নরপশুদের এখনই থামাও। তোদের সাহস তো কম নয় যে এই আগুনের মুখেও মরতে এসেছিস। আজ তোদের এই জঙ্গলি জীবন আমি চিরতরে শেষ করে এই বনের সব চন্দন গাছ কেটে নেব। যে সম্পদ মানুষের রক্ত আর কান্নার ওপর দাঁড়িয়ে থাকে, সেই সম্পদে কোনো দিন সুখ আনে না বাবা। আজ তুমি আমার কাছে বাবা নও, শুধুই একজন অপরাধী। আনিস সাহেব, এই প্রকৃতির দানকে আপনি তুচ্ছ করেছেন, নিজের মেয়েদের উপর অত্যাচার করেছেন। মনে রাখবেন, প্রকৃতি যখন বিচার শুরু করে তখন পালানোর পথ থাকে না। নোরা, আমাকে বাঁচা। আমার পায়ে একটা বিষাক্ত সাপ কামড়ে দিতে চাইছে। আমি বাবার কথায় অন্ধ হয়ে তোদের উপর জুলুম করেছি। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যখন আমাদের মাঝরাতে বের করে দিয়েছিলে, তখন তোমার বিবেক কোথায় ছিল ভাইয়া? আমাদের জীবন কি তোমার কাছে এতই তুচ্ছ যে আমাদের পুড়িয়ে মারতে তোমার হাত কাঁপলো না? মা নোরা, আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ বলে দে। আমি আর কোনোদিন তোদের সামনে আসবো না। আমি সব সম্পদের লোভ ত্যাগ করলাম। আজ তোমার মুখ দিয়ে মায়ার কথা মানায় না বাবা। তুমি আমাদের আপদ বলেছিলে, কিন্তু আজ সেই আপদটাই এই বোনকে আগুনের হাত থেকে রক্ষা করলো। এবার চিরতরে চলে যাও।
নোরা, সারা, তোরা কোথায় আছিস মা? তোদের ছাড়া ওই নরকপুরীতে আমি এক মুহূর্তও শান্তিতে থাকতে পারিনি। তোদের বাবা আর রিয়ান এখন ঘর ছাড়া। মা, মা তুমি এখানে কি করে এলে? বাবা আর রিয়ান কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে, নাকি ওরা এখন তাদের পাপের শাস্তি পাচ্ছে? তোদের তাড়িয়ে দেওয়ার পর থেকে বাড়িতে অভিশাপ নেমেছে। তোদের বাবা ব্যবসায় সব হারিয়ে পথে বসেছেন, আর রিয়ান এখন নেশার ঘোরে পড়ে নিখোঁজ। ফারহানা মাসি, আপনি আর চিন্তা করবেন না। এই অরণ্য যেমন আপনার মেয়েদের আশ্রয় দিয়েছে, তেমনি আপনাকেও আপন করে নেবে। মা, জানো তো আমি এখন এই বনের খরগোশ আর হরিণদের ডাক্তার। ওদের পায়ে চোট লাগলে আমি লতা পাতার রস দিয়ে সারিয়ে দিই। তোদের এই আত্মবিশ্বাস দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে মা। তোরা আজ আপদ থেকে বনের দেবী হয়ে উঠেছিস। আমরা এখন আর কারো মুখাপেক্ষী নই মা। এই বনের প্রতিটি ফল আর প্রতিটি ঝর্ণা আমাদের অঢেল খাবার আর পানীয় যোগায়। নোরা, সারা, তোমাদের মা আসতে এই জঙ্গল যেন পূর্ণতা পেল। আজ রাতে আমরা সবাই মিলে বনের পাহাড়ে আগুন জ্বালিয়ে আনন্দ করব। আপু দেখো না, সূর্যের আলো পড়তেই পুরো বনটা যেন সোনালি হয়ে গেছে। মনে হচ্ছে আমরা কোনো স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছি। সত্যি সারা, আগে এই বনটাকে কত ভয়ঙ্কর মনে হতো, আর এখন মনে হয় এই জায়গাটাই আমাদের আসল ঘর। এখানে এলে বুকের ভেতর সব ভয় আর কষ্ট হারিয়ে যায়। কারণ এই বন কখনো খারাপ মানুষকে আপন করে নেয় না। যারা ভালোবাসা নিয়ে আসে, বন তাদের নিজের পরিবারের মতোই আগলে রাখে। পরি, তুমি সবসময় এমন ভাবে বনের কথা বলো যেন বনটা একটা জীবন্ত মানুষ। হয়তো তাই এই বনের প্রতিটি গাছ, প্রতিটি ঝর্ণা আর প্রতিটি পশু পাখিরও অনুভূতি আছে। তারা বুঝতে পারে কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু। আপু, এই জায়গাটা কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ভয় পেও না সারা, আমি আছি তো, আর পরিও তো আমাদের সাথে আছে। এটাকে চন্দ্রবৃত্ত বলা হয়। বহু বছর আগে বনের রক্ষকেরা এখানে এসে প্রকৃতির কাছে প্রতিজ্ঞা করত যে তারা কখনোই বনকে ধ্বংস হতে দেবে না। ভয় পেও না বাচ্চারা, তোমাদের কোনো ক্ষতি হবে না। আপনি কি, আর এতদিন কোথায় ছিলেন? আমার নাম আরিয়ান। আমি এই বনের সবচেয়ে পুরনো রক্ষক। বহু বছর ধরে আমি এই বনকে পাহারা দিচ্ছি। তাহলে আপনি সবসময় আমাদের দেখেছেন? হ্যাঁ মা, আমি দেখেছি কিভাবে তোমরা ভয় আর কষ্টের মধ্যেও এই বনকে ভালোবেসে গেছো। তাই বনও তোমাদের আপন করে নিয়েছে। গুরুজন, এরা শুধু বনের মানুষই নয়, এরা এখন এই বনের প্রাণ। কিন্তু মনে রেখো, সামনে তোমাদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। সব মানুষ এই বনের শান্তি মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। আপু, ওইদিকে দেখো, কিছু লোক মশাল নিয়ে এদিকে আসছে। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না সারা, ওদের দেখে মনে হচ্ছে ওরা ভালো উদ্দেশ্যেই এসেছে। আমার মনটা অস্থির হয়ে আছে মা। মনে হচ্ছে এই লোকগুলো বনের শান্তি নষ্ট করতে এসেছে। কয়েকদিন ধরে বাইরের মানুষই বনের কথা শুনছে। তারা ভাবে এখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। সবাই সাবধানে চল। শুনেছি এই বনের গভীরে এমন সম্পদ আছে যা পেলে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যাব।
আমি শুনেছি এখানে নাকি জাদুর পাথরও আছে। আপু, এরা বনটা ধ্বংস করে ফেলবে, আমরা কিছু করব না? অবশ্যই করব। এই বন আমাদের ঘর, নিজের ঘরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মনে রেখো, শুধু বন গাছ আর পাহাড় না, এটা একটা জীবন্ত আত্মা। কেউ লোভ নিয়ে এলে বন তাকে কখনো ক্ষমা করে না। এই পশুগুলো আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। না, এখানে থাকা ঠিক হবে না, সবাই পালাও। আজ আমি বুঝলাম, প্রকৃতিকে যদি নিজের পরিবারের মতো ভালোবাসা যায়, তাহলে প্রকৃতিও মানুষকে আগলে রাখে। আজ থেকে প্রতি পূর্ণিমায় আমরা বন উৎসব পালন করব, আর এই দিন সবাই নিজেদের সুখ আর আনন্দ ভাগ করে নেব। তাহলে আজ আমি সবার আগে গান গাইবো। এত সুখ আমি আগে কখনো অনুভব করিনি। আমি চাই যারা জীবনে কষ্ট পেয়ে পথ হারিয়ে ফেলবে, তারা যেন এই বনে এসে শান্তি খুঁজে পায়। তোদের দেখে আমার বুক গর্বে ভরে যায়। মানুষ তোদের একসময় বোঝা ভাবতো, আর আজ তোরা পুরো বনের রক্ষক হয়ে গেছিস। জানো মা, আগে মনে হতো পৃথিবীতে শুধু দুঃখ আর নিষ্ঠুরতা আছে, কিন্তু এখন মনে হয় ভালোবাসা থাকলে যে কোনো অন্ধকার জায়গাও আলোয় ভরে যায়। ঠিক বলেছ সারা, আমরা এই বনে শুধু আশ্রয় পাইনি, আমরা নিজেদের নতুন জীবনও খুঁজে পেয়েছি। আর এই বন আমাদের শিখিয়েছে, সত্যিকারের সুখ ধন সম্পত্তি নয়, সুখ লুকিয়ে থাকে শান্তি, স্বাধীনতা আর ভালোবাসার মধ্যে।